ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন কম্পিটিটিভ। আজ আমরা পড়ব অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে। তো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে পড়তে গেলে আমরা আগে জেনে নেব যে অক্ষরেখাটা কি এবং দ্রাঘিমা রেখা কি। তো দেখো, প্রথমেই যেটা আছে, আমরা কি জানি যে আমাদের যে পৃথিবী সেটা দেখতে কীরকম। এটা দেখো, আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, ক্লাস 9-এর সিলেবাসে আমরা পড়ে এসেছি যে পৃথিবীর আকৃতি কীরকম, পৃথিবীর মতো। অর্থাৎ পৃথিবীর মতো দেখতে সেম জিনিস বা কোনো বস্তু পৃথিবীতে নেই। তাও আমরা বলে থাকি কি পৃথিবীর আকৃতি কীরকম, পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে এই যে গোলাকার পৃথিবী, একে দুটো ভাগে ভাগ করেছে। কে ভাগ করেছে? 0 ডিগ্রি। তো এই 0 ডিগ্রি যে রেখাটা, এর কি নাম? এর নাম হচ্ছে নিরক্ষরেখা। এর নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে। ওপরের দিকটাকে আমরা কি বলি? ওপরের দিকটাকে আমরা বলি উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। এবং নিচের দিকটাকে আমরা কি বলি? নিচের দিকটাকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ। আবার অনুরূপভাবে এই যে নিরক্ষরেখা, তার উপরে আমরা কি করলাম? তার উপরে একটা আমরা লম্ব টানলাম। অর্থাৎ নিরক্ষরেখাকে আমরা ভূমি এবং তার উপরে লম্ব টানলাম। তাহলে এই যে মাঝের কোণটা তৈরি হলো, এটা কত ডিগ্রি? এটা আমরা জানি 90 ডিগ্রি। এরপর ধরো এই একটা স্থান, যার ধরে নাও এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি কোণ তৈরি হলো, এই কোণটাকে আমরা কি বলছি? এই কোণটাকে বা এই স্থানটাকে আমরা কি বলছি? এই স্থানটাকে আমরা বলছি অক্ষাংশ। তাহলে এই 30 ডিগ্রি অক্ষাংশকে কেন্দ্র করে আমরা কি করলাম? নিরক্ষরেখার সমান্তরাল একটা রেখা টানলাম। তো এই রেখাটাকে আমরা কি বলবো? এই রেখাটাকে আমরা কি বলবো? অক্ষরেখা। অক্ষরেখা। তাহলে অক্ষরেখা বা নিরক্ষরেখা, তাহলে সবচেয়ে বড় অক্ষরেখার কি নাম? সবচেয়ে বড় অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা, কারণ এটা পৃথিবীর মাঝ বরাবর আছে। এরপর দ্বিতীয় কি? আবার দেখো, গ্লোবটাকে আমরা কি করছি? এটাকে আমরা যখন ভাগ করছি তখন এইভাবে একটা দাঁড়িয়ে রেখা টানলাম। এর মান কি? এর মান হচ্ছে 0 ডিগ্রি। এই রেখাটাকে আমরা কি বলি? এই রেখাটাকে আমরা বলি মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখা পৃথিবীকে আবার দুটো গোলার্ধে ভাগ করেছে। কি কি? একটার নাম হচ্ছে পূর্ব গোলার্ধ, অপরটার কি নাম? অপরটার নাম হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে আমরা কোটা গোলার্ধ দেখতে পাই? চারটে গোলার্ধ দেখতে পাই। কি কি? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। পূর্ব পশ্চিমে কে ভাগ করেছে? মূল মধ্যরেখা। এবং উত্তর দক্ষিণে কে ভাগ করেছে? নিরক্ষরেখা। তাহলে আমাদের দেশকে, আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? তাহলে যদি আমরা দেখি, তাহলে এইভাবে যদি আমরা দেখি, ভারতবর্ষ আছে কোথায়? এইরকম একটা জায়গাতে। তাহলে ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত যদি বলি, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উত্তর পূর্ব গোলার্ধ। নেক্সট, এরপরে দেখো, আমাদের যে নিরক্ষরেখার কথা বললাম, এই নিরক্ষরেখার উপরে আমরা কি জানি? যে সূর্য সারা বছরেই লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেয়। তাহলে নিরক্ষরেখার কাছাকাছি যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে কি হয় না, সারা বছর একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। সেই জন্য তাহলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত এই উত্তপ্ত পরিবেশ আমরা দেখতে পাই, সেটাকে দেখো আমরা এই ছবিটার মাধ্যমে আরও ভালোভাবে বুঝে যাব। তাহলে দেখো, আমরা কি করেছি? দেখো, এই যে লাল যে জায়গাটা মার্ক করা হয়েছে, সেটা কোন কোন রেখার মাঝে? দেখো, আমরা লিখেছি 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি উত্তর। তো 23.5 ডিগ্রি উত্তর যে রেখা, তাকে আমরা কি নামে চিনি? তাকে আমরা বাংলাতে বলে থাকি কি? কর্কটক্রান্তি রেখা। ইংরেজিতে কি বলছি? ট্রপিক অফ ক্যান্সার, TOC। আবার এদিকে দেখো, আমরা দক্ষিণ দিকে আবার 23.5 ডিগ্রি মান ধরেছি। তো সেই রেখাটার কি নাম? সেই রেখাটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ মকর সংক্রান্তি রেখা। তাহলে এই যে কর্কটক্রান্তি রেখা থেকে মকর সংক্রান্তি রেখা পর্যন্ত মাঝের যে অঞ্চলটা, সেইখানে কি হয়? সেইখানে সূর্য সারা বছর কম বেশি লম্বভাবে কিরণ দেয়।
তো বেশি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এটা উত্তপ্ত হয়ে থাকে, সেই জন্য এটাকে আমরা কি বলছি, সেই জন্য এটাকে আমরা বলছি টরিড জোন, বা বাংলায় আমরা কি বলি একে, উষ্ণমণ্ডল। 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর, এই যে মাঝে এই জায়গাতে কি হয়, সূর্যের আলোক এতটা প্রবলভাবে পৌঁছাতে পারে না, সেই জন্য কি হয়, টরিড জোনের তুলনায় এই জায়গাটাতে তুলনামূলক উত্তাপ কম হয়, সেই জন্য এই জায়গাটাকে অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ বোথ, দুটো জায়গাকেই আমরা কি বলি, টেম্পারেট জোন, বা বাংলায় কি বলছি, বাংলায় বলছি নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার 66.5 ডিগ্রির ওপরে যদি আমরা চলে যাই, 66.5 ডিগ্রির ওপর থেকে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত, সেখান পর্যন্ত কি হয়, মানে সূর্যের আলো খুব কমই পৌঁছায়, সেই জন্য ওখানে কি হয়, সারা বছর একটা শীতলতা বিরাজ করে। তো এই শীতলতা বিরাজ করার জন্য এই অঞ্চলটাকে অর্থাৎ 66.5 ডিগ্রি থেকে নর্থ এবং সাউথ দুটো দিকেই, 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ আর সাউথ যা বলবে দুটো দিকেই, এটাকে আমরা কি বলছি, একে আমরা বলছি পোলার জোন, পোলার জোন বা ফ্রিজিড জোনও বলে থাকি, একে আমরা ফ্রিজিড জোনও বলে থাকি। বাংলাতে একে আমরা কি বলি, বাংলাতে একে আমরা বলি হিমমণ্ডল। ব্যাস, চলো এরপর পরের কনসেপ্ট কি, পরের কনসেপ্ট হচ্ছে এই যে সূর্য আমাদের কি করছে, লম্বভাবে কিরণ দেয়, কার উপর লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখার উপর। তো আমি কি বললাম দেখো, যে সারা বছরই কম বেশি লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ দুটো দিন আছে যে দুটো দিনে সূর্য নিরক্ষরেখার উপরে পুরোপুরি লম্বভাবে কিরণ দেয়। তাহলে আমরা যদি ক্যালেন্ডার ওয়াইজ যাই, সেই ক্যালেন্ডার ওয়াইজ দিনটা কত, দিনটা হচ্ছে 21শে মার্চ, অর্থাৎ বছরের প্রথম দিক থেকে যদি আমরা ধরি, তাহলে 21শে মার্চ সূর্য কি করছে, নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। তো সেই দিনটাকে আমরা কি বলি, সেই দিনটাকে আমরা বলি কি, মহাবিষুব, মহাবিষুব। এই যে বিষুব, বিষুব শব্দের অর্থ কি, বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান দিনরাত্রি, অর্থাৎ 21শে মার্চ কি হয়, সারা পৃথিবীতে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। চলো দেখো, এটাও আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিয়েছি। তাহলে 0 ডিগ্রির উপরে দেখো সূর্য কবে লম্বভাবে কিরণ দিচ্ছে, 21শে মার্চ। তাহলে 21শে মার্চকে আমরা কি বললাম, আমরা বললাম মহাবিষুব। ইংরেজিতে একে বলা হয় কি, একে বলা হয় ভার্নাল ইকুইনক্স। এরপর সূর্যের কি হয়, উত্তরায়ণ স্টার্ট হয়ে যায়, অর্থাৎ সূর্য উত্তর দিকে হেলতে শুরু করে, এবং চলতে 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 যেতে যেতে সূর্য কোথায় গিয়ে পড়ে একদম থামছে, মানে উত্তর গোলার্ধের শেষ সীমা কি, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। তাহলে একটু আগেই দেখো আমরা পড়ে এসেছি যে 23.5 ডিগ্রি নর্থকে আমরা কি বলি, আমরা বলি তোমার কর্কট ক্রান্তি রেখা। তাহলে যেহেতু সূর্য 23.5 ডিগ্রির উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, কবে দিচ্ছে, 21শে জুন। তাই 21শে জুন তারিখটাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি কর্কট সংক্রান্তি, এবং ইংরেজিতে কি বলি, সামার সল্টিস। তাহলে এই যে সামার সল্টিস, এটাকে আমরা কি বলছি, কর্কট সংক্রান্তি। এই দিন 21শে জুন কি হয় না, আমাদের উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত্রি হয়। অপরদিকে দক্ষিণ গোলার্ধে কি হয়, সবচেয়ে ছোট, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত্রি হয় এবং ছোট দিন হয়, অর্থাৎ উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত হবে। এরপর কি আছে, এরপর কি আছে না, সূর্য 21শে জুন, আচ্ছা 21শে জুন তারিখটা আরেকটাও কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেই দিন আমাদের যোগা দিবস এটা পালন করা হয়, এটাকেও একটু প্যারালালি মনে রাখবে জিকের রেসপেক্টে। তো যাই হোক, 21শে জুনের পর সূর্য কি করছে, আবার নিরক্ষরেখার দিকে হেলতে শুরু করছে, এবং নিরক্ষরেখায় এসে পুনরায় কবে লম্বভাবে কিরণ দিচ্ছে, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর, এই 23শে সেপ্টেম্বরকে আমরা বাংলাতে কি বলি, বাংলাতে বলি শরৎ বিষুব বা জলবিষুব। ইংরেজিতে কি বলছি, ইংরেজিতে বলছি অটামনাল ইকুইনক্স। তাহলে এই 23শে সেপ্টেম্বরও আবার কি হয়, পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়।
23শে সেপ্টেম্বরের পর সূর্য আবার কি করে আমাদের দক্ষিণ গোলার্ধ দিকে হেলতে শুরু করে এবং দক্ষিণ গোলার্ধের শেষ সীমা কোথায় 23.5 ডিগ্রি সাউথ বা দক্ষিণ। একে আমরা কি নামে চিনি? একে একটু আগেই দেখো আমরা পড়ে এসেছি, একে আমরা চিনি মকর ক্রান্তি রেখা নামে। তাহলে এই মকর ক্রান্তি রেখার উপরে কবে লম্বভাবে কিরণ দেয়? কবে লম্বভাবে কিরণ দেয়? সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বরকে এই জন্য আমরা কি বলে থাকি? একে আমরা বলে থাকি মকর সংক্রান্তি বা ইংলিশে কি বলি? উইন্টার সলস্টিস। তো এখন কোশ্চেন কীরকম আসে তুমি দেখবে, এটা বিসিএসে প্রিলিমসে এক বছর এসছিল, তোমার কি করেছে 4টা ডেটকে দিয়ে দিয়েছে, দিয়ে এলোমেলোভাবে দিয়ে দিয়েছে, এরপরে বলেছে যে কোনটা সঠিক সেটাকে সাজাতে বলেছে। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি বলে দেবে। তোমাকে আবার যদি জিজ্ঞাসা করে, মনে করো বললো যে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে, তুমি যদি এই কনসেপ্টে জেনে থাকো তুমি ইজিলি বলতে পারবে যে 22শে ডিসেম্বর। তাহলে 22, আবার যদি জিজ্ঞাসা করে যে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন কবে, সেটাও হচ্ছে কবে, সেটাও হচ্ছে 22শে ডিসেম্বর। যে গোলার্ধের উপরে লম্বভাবে যেদিন কিরণ দেবে সেই গোলার্ধে সেই দিন বড় দিন, অপরদিকে বিপরীত গোলার্ধে ছোট দিন। তো এটা গেল কি? এটা গেল আমাদের মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তির কনসেপ্ট। এরপরে আমাদের পরে কি আসছে? ইন্ডিয়া। তো ইন্ডিয়া বা ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত অলরেডি আমরা দেখে নিয়েছি। পরের যেটা আমাদের ক্লাস, সেই ক্লাসে আমরা বা পরের ভিডিওতে আমরা কি করব না, ভারতবর্ষের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে আমরা জানব। চলো তাহলে আজকের মতো ক্লাস এখান পর্যন্তই। নেক্সট ডে বা নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের পর্যন্ত ধন্যবাদ।